শুভেচ্ছা। রাতের বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতেই শিরোনাম। বন্ধ করে নিয়ে আচ্ছা, বাইরে কিছু দেখি নাই, শুধু ভিতরে দেখছি। দেয়াল দেখে আমি চিনতে পারছি। যখন আমাকে চোখ খোলা হয়েছে তখন আমি দেখি এরকম একটা প্রভাব এই অন্ধকার প্রকোষ্ঠের দিনগুলো প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরলেন আসিফ নাহিদ সহ ভুক্তভোগীরা। আয়নাঘর সংস্কৃতি থেকে সমাজকে তুলে আনার প্রত্যয়। গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে, এটা তার একটা নমুনা। জাতিসংঘের প্রতিবেদনে জুলাই আগস্টে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ। ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনার নির্দেশে চালানো হয় নৃশংসতা। Previous government were aware and in fact were involved in the commission of very serious violations of for instance enforced disappearances, arbitrary detention, the suppression of the protests through violence. মামলার রায় নিয়ে আইন উপদেষ্টার মন্তব্যে নাখোশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। স্বাধীন সংস্থার বিচার নিয়ে আগাম মন্তব্য করলে পদক্ষেপের হুঁশিয়ারি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ বিভিন্ন দাবিতে বিএনপির জেলা সমাবেশ শুরু। দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তরই সমাধান বললেন নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুথ দিয়ে শিক্ষার্থীদের মতামত নিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। উঠে এসেছে নতুন দল নিয়ে আকাঙ্ক্ষার কথা। আমরা সবাই নতুন দলের প্রত্যাশা করছি। ইতিপূর্বে অন্য কোনো রাজনৈতিক দল মানুষের প্রত্যাশা আকাঙ্ক্ষা জানতে চেয়েছে কিনা আমি জানি না। গাজীপুরে হামলায় আহত শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে শহীদ মিনারে জানাজা শেষে কফিন মিছিল। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি। রাতের বাংলাদেশে এছাড়াও থাকছে শনিবারের মধ্যে জিম্মিদের মুক্তি দিতে বা নেতানিয়াহুর আলটিমেটাম, গাজা ঘিরে সেনা সমাবেশের নির্দেশ, হুমকিতে অস্ত্রবিরতির ভবিষ্যৎ। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছে। আওয়ামী লীগ সর্বক্ষেত্রে আইএমএ জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর আয়নাঘর খ্যাত কয়েকটি গোপন বন্দিশালা পরিদর্শনে যান তিনি। এ সময় ডক্টর ইউনূস বলেন, শুধু ক্ষমতায় টিকে থাকতে বিরোধী পক্ষকে বছরের পর বছর অন্ধকার কুঠুরিতে বন্দী রেখে নির্মমতার কালো এক ইতিহাস রচনা করেছে আওয়ামী লীগ সরকার। আর তাদের সহযোগী দোসরদের যে কোনো মূল্যে বিচার করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। প্রথমবারের মতো বহুল আলোচিত আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সঙ্গে ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিদেশি গণমাধ্যম প্রতিনিধি, আইনজীবী, মানবাধিকার কর্মীসহ বেশ কয়েকজন ভুক্তভোগী, যারা বছরের পর বছর বন্দী ছিলেন এসব আয়নাঘরে। গুম সংক্রান্ত কমিশন অনুসন্ধানের পর প্রাথমিকভাবে যা বলেছিল, বাস্তবে তার চেয়েও ভয়াবহ দৃশ্য দেখে গা শিউরে ওঠে সবার। মানুষ নিশ্চিন্ন হয়ে গেছে, কেউ বলতে পারছে না সে কোথায়। তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে, যে বলছে আমার মা কোথায়, আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। আজ 9 বছর ধরে, 9 বছর ধরে আমরা আর খোঁজ পাইনি। সে নিজেও ছিল, 11 বছর বয়সে ছিল, সে মায়ের সঙ্গে ছিল, তাকে রেখে মাকে নিয়ে চলে গেছে। এই হলো সামান্য একটা দৃশ্য। আগারগাঁয়ের র্যাব 2 এর কার্যালয়ের গোপন বন্দিশালার অনেক কিছুই মুছে ফেলার আলামত পাওয়া গেল স্পষ্ট। কবরের মতো অন্ধকার কুঠুরির বেশিরভাগ দেয়ালগুলোতে নেই নখের আঁচড়ে রক্তে লেখা গল্প, অজানা কারো উদ্দেশ্যে লিখে রাখা স্বজনের ফোন নাম্বার। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভেঙে ফেলা হয়েছে অনেক দেয়াল, নতুন করে দেয়া পলেস্তারা আর চুন রঙে ঢেকে ফেলা হয়েছে করুণ সব কাহিনী। ভুক্তভোগীরা নিজেই বর্ণনা করলেন ভয়াবহ সেই নির্যাতনের কথা। যে খুপড়ির মধ্যে তাকে রাখা হয়েছে, গ্রামে তো মুরগির খাঁচা চেয়ে বড় হয়, এরকম অবস্থা। মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা পায় না, ওরও নড়াচড়ার কোনো জায়গা নেই। ওকে ব্যবস্থা রাখা হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর তাকে ব্যবস্থা রাখা। গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে, এটা তার একটা নমুনা।
প্রথম দিনের ভিজিটে কচুক্ষেত ও উত্তরা এলাকার আয়নাঘরেও যান পরিদর্শক দল, যেটা নিয়েই খবর প্রচার হয়েছিল বিদেশি গণমাধ্যমে। বিভিন্ন রাজনৈতিক দলসহ সরকার বিরোধী মতের লোকজন, সাবেক সেনা কর্মকর্তা, মানবাধিকার কর্মীদের গুম করে রাখা হয়েছিল এসব আয়নাঘরে। স্বজনরা জানতেই পারেনি তারা বেঁচে আছে নাকি মরে গেছেন। গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো সেটা হলো যে কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায়, এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু থেকে বঞ্চিত করে রেখে দেওয়া হয়েছে। আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে। যারা করেছে তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয়, তারাই করেছে। এবং আমরা এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি তাহলে এই সমাজ তো টিকে থাকবে না। মূলত সরকারের বিভিন্ন বাহিনীর গোপন বন্দিশালাগুলোকেই বলা হয় আয়নাঘর। শেখ হাসিনার শাসনকালে 2009 থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রাথমিক তদন্তে 1,500-এরও বেশি মানুষকে গোপনে বন্দী করে রাখার তথ্য পেয়েছে গুম কমিশন। এসব ঘটনায় জড়িতদের যে কোনো মূল্যে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর উপর জোর দিলেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। যারা করেছে তাদের বিচার করতে হবে, তা না হলে আমরা নিষ্কৃতি পাবো না এটার থেকে। এই যে কাজগুলো করে গেল তারা, তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ, আমরা পরিষ্কার। যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত হতে যাব? পর্যায়ক্রমে ঢাকা এবং ঢাকার বাইরে অন্যান্য আয়নাঘরও পরিদর্শন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। সামনে আসলো নৃশংস নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের সাক্ষী আয়নাঘর। প্রায় 1,500 মানুষের জীবনের কান্না লুকিয়ে আছে যার দেয়ালে দেয়ালে। শ্বাসরুদ্ধকর কয়েক রাত জীবন মৃত্যুর অনিশ্চয়তায় ছিলেন বর্তমান 2 উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ। আয়নাঘরে গিয়ে নিজের বন্দিদশার সেই বর্ণনাই দিয়েছেন মুক্ত হয়ে ফিরে আসা আরও কয়েক বন্দী। কোনোটা 3 ফুটের ঘর, কোনোটা তার একটু বেশি। বন্দীদের আর্তনাদে সব দেয়ালের রং ফিকে হয়েছে যেন। 2016 সালে গুম হয় মাসুদ ইব্রাহিম। বন্দি ঘরে নিজের নাম লিখে গেছেন। ভয়াল সেই দিনগুলোতে পরিবারকে মনে পড়ত মাসুদের। দেয়ালে লিখে গেছেন, আমি আমার পরিবারকে অনেক ভালোবাসি। কিন্তু ভালোবাসার সে ঘরে এখনো ফিরে আসেননি মাসুদ। নির্মম নির্যাতনের সাক্ষী এই সরকারি টর্চার সেলগুলো, যার প্রতীকী নাম আয়নাঘর। আলো বাতাসহীন কক্ষে আটকে রাখা হতো বিপরীত মতাদর্শের মানুষদের। চোখের জলে শরীর ভিজলেও দেখার ছিল না কেউ। কোনো কোনো বন্দীকে আটকে রাখা হয়েছিল বছরের পর বছর। পরিস্থিতি পাল্টালে ভাগ্য খোলে কারো কারো। মুক্ত হয়ে ফিরে আসেন প্রিয়জনদের কাছে। এবার প্রধান উপদেষ্টার সাথে আয়নাঘর দেখার পর বন্দি জীবনের স্মৃতিতে ফেরেন কেউ কেউ। জুলাই আন্দোলন সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আটক করা হয় শিক্ষার্থীদেরও। আয়নাঘরে নিজেদের বন্দি কক্ষ ঘুরে দেখেন উপদেষ্টা নাহিদ আসিফও। আচ্ছা, বাইরে কিছু দেখি নাই, শুধু ভিতরে দেখছি। দেয়াল দেখে আমি চিনতে পারছি। যখন আমাকে চোখ খোলা হয়েছে তখন আমি দেখি এরকম একটা রুম পুরোকে যতক্ষণ রুমে থাকতাম ততক্ষণ চোখ খোলা থাকতো, হাত খোলা বেরোতো। রুম থেকে বের করার সময় আবার চোখ হাত খোলা বাঁধত। শেখ হাসিনার আমলে ছোট্ট এই ঘরে ঠিক কত মানুষকে বছরের পর বছর গুম থাকতে হয়েছে তার সঠিক হিসেব নেই কারো কাছে। এদের মধ্যে অনেকেই এখনো গুম। তাদের ভাগ্যে কি ঘটেছে, বেঁচে আছে নাকি মারা গেছে তাও জানা যায়নি। শুধু চোখের জলই ফেলে চলেছেন পরিবারের সদস্যরা। আমি আর কিচ্ছু চাই না, আমার বাবাকে লাগবে, আমার বাবাকে আমার কাছে। আয়নাঘরের জীবন কতটা মর্মান্তিক ছিল সেই লোমহর্ষক বর্ণনা শুনুন একজন ভুক্তভোগীর মুখে। আয়নাঘরে যখন আমাকে নেওয়া হলো তখন ওখানে বুঝতে পারলাম একটা আন্ডারগ্রাউন্ড, একটা নিচু জায়গা। চোখ বাঁধা, আমার হাত পিছনে হ্যান্ডকাপ পরা। পরে ওখানে নামিয়ে একটা চেয়ারে নামানো হলো। তো চেয়ারে বসানো হলো আমাকে। সেই চেয়ারটাতে হাত দুটো বেঁধে দেওয়া হলো এবং আমার কানে দুটো ক্লিপ লাগিয়ে দিয়ে মানে ইচ্ছা মতো ইলেকট্রিক শক দেওয়া হলো। তো যখন আমার মাথা ঘুরে উঠতো তখন যখন ইলেকট্রিক শক দেওয়াটা বন্ধ করতো তখন দেখতাম আমার মুখ তারা মুছে দিচ্ছে, মানে অনেক ফেনা বের হয়ে যায়।
এভাবে ইলেকট্রিক শক দেওয়া হয় এবং সেনসিটিভ পার্টে আমার ইলেকট্রিক শক দেওয়া হয়। গুম কমিশনের রিপোর্ট অনুযায়ী রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বহু আয়নাঘর রয়েছে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে যত আয়নাঘর আছে সব খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে রাজধানী ফরেন সার্ভিসেস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানিয়েছেন। বলেছেন দেশের 7 থেকে 800-র বেশি আয়নাঘর বা টর্চার সেল আছে। প্রধান উপদেষ্টা সহ 6 জন উপদেষ্টা, গুম কমিশনের সদস্যরা, গুমের শিকার 8 ব্যক্তি এবং 3টি বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরা এই আয়নাঘর পরিদর্শন করেছে। আরও জানান, আয়নাঘরে আলামত ধ্বংস করা হয়েছে কিনা তা তদন্ত করে দেখছে গুম কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে পরিদর্শন করা আয়নাঘরগুলোর কিছু জায়গায় নতুন প্লাস্টার দেখা গেছে। বলেন, জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে সব শেখ হাসিনার নির্দেশে হয়েছে। এ সময় উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানিয়েছেন 2 দিনের সংক্ষিপ্ত সফরে আজ সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। আগামী শুক্রবার ফিরবেন তিনি। বাংলাদেশে যত আয়নাঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে। সোফার আমাদের কাছে গুম কমিশনের ইনভেস্টিগেশন অনুযায়ী এবং সিকিউরিটি ফোর্সে যা ইনভেস্টিগেশন করেছে আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো, মেবি 700 থেকে 800, এবং এইটা আরও বের হচ্ছে। এবং এটা বোঝা যাচ্ছে যে এটা শুধুমাত্র ঢাকায় কনসেন্ট্রেট ছিল না, প্রত্যন্ত অঞ্চলেও এরকম অনেক আয়নাঘর ছিল। প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে 2 দিনের সংক্ষিপ্ত সফরে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদানের জন্য রওনা দেবেন। উনি সেখানে আরব আমিরাতের সরকার এবং রাষ্ট্রপ্রধান দুজনের সাথে আলোচনা করবেন। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অন্তত 1400 জন নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এদের অন্তত 78% আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা গেছে বলে জানায় তারা। এমনকি সে সময় শিশুরাও টার্গেট কিলিংয়ের শিকার হয়েছে বলে ওই তদন্ত রিপোর্টে উঠে এসেছে। সে সময় সরকার প্রধান শেখ হাসিনার নির্দেশনাতেই এসব হত্যাকাণ্ড ঘটেছে বলে সংস্থাটি জানিয়েছে। মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলছেন, ক্ষমতায় টিকে থাকতে এই অপরাধ, জবাবদিহিতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা জুলাই হত্যাকাণ্ডের বিচার করতেই হবে। জুলাই 2024 ভয়াবহ আর নৃশংসতম হত্যাকাণ্ড দেখেছে বাংলাদেশ তথা পুরো বিশ্ব। 16 জুলাই রংপুরে আবু সাইদকে প্রকাশ্যে গুলি করায় নতুন মাত্রা পায় আন্দোলন। একই দিন জীবন দিতে হয় আরও 5 জনকে। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বলছে, প্রধানমন্ত্রীর কার্যালয়, সেনা প্রতিনিধি সহ গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি নিয়ে কোর কমিটি গঠন করে আন্দোলন দমনে সর্বোচ্চ বল প্রয়োগ শুরু করে সরকার। সংস্থাটি আরও বলছে, শেখ হাসিনার নির্দেশনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিজে তদারক করেন পরিকল্পিত এই দমন কৌশল। The top echelons of the previous government were aware and in fact were involved in গত সরকারের শীর্ষ ব্যক্তিরা এসব ঘটনার কথা জানত এবং তারা সরাসরি সম্পৃক্ত ছিল। এগুলোর তথ্য প্রমাণ আমরা পেয়েছি। These are findings and তদন্ত রিপোর্টে 1 জুলাই থেকে 15 আগস্ট 46 দিনে গুলিতে প্রাণ গেছে 1400 মানুষের। 78% of the 1,400 people who we know have been killed, there may be more, was by firing military rifles. নিহত 1400 জনের 78%ই মিলিটারি রাইফেল ও শটগানের গুলিতে মারা গেছে। আমি নিজে ঢাকার হাসপাতালে গিয়ে আহতদের সাথে কথা বলেছি। তাদের অনেকেই সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। And some of them will be disabled for their lives. পুলিশ, র্যাব, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর টার্গেট ছিল শিশুরাও। এ সময় অকালে মারা গেছে অন্তত 118 নিষ্পাপ শিশু। Is about accountability when serious grave violations of এটা জবাবদিহিতার বিষয়। এটা মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। ক্ষমতার চূড়ান্ত অপব্যবহারেরও প্রমাণ আছে প্রতিবেদনে। যারা নির্যাতনের শিকার তাদের পরিবারের সাথে কথা বলেছি আমরা। বিচার করতেই হবে। To the survivors and the victims and
শুধু গুলি করে হত্যা নয়, জুলাই আগস্টের রাষ্ট্রীয় নির্মমতায় জাতিসংঘের হিসেবে আহত 11,700 মানুষ। এদের 400-র বেশি মানুষের চোখ নেই, হাত পা হারিয়ে চিরতরে পঙ্গু 5 শতাধিক মানুষ। ঘৃণ্য এসব অপরাধীদের দায়মুক্তির বিপক্ষে জাতিসংঘ। বাংলাদেশে বিচার শুরু হয়েছে, এটা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আমরা আশা করি। এ ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারী ও তাদের সহযোগীদের দায় মুক্তির কোনো সুযোগ নেই। গোয়েন্দা সংস্থা সহ আইনশৃঙ্খলা বাহিনীর বাড়াবাড়ি আর নির্বাচন না হওয়াকেও এসব ঘটনার জন্য দুষছেন তদন্ত কমিটি। তাই সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের পাশাপাশি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার সুপারিশ তাদের। এলিট ফোর্স, র্যাব ও টেলিফোনে আড়িপাতা সংস্থা এনটিএমসি বন্ধেরও পরামর্শ দিয়েছে তারা। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সম্পৃক্তরা অনেকেই দেশের বাইরে থাকায় তাদের ফেরাতে জাতিসংঘের এখনো কিছু করার নেই বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। ছিল ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচার প্রক্রিয়ায় নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখার তাগিদও। To change the form of politics, governance, economy in Bangladesh really requires this comprehensive acknowledgement of the past. মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্ট হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে জানানো হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশন স্বাধীনভাবে এই তদন্ত করেছে। প্রতিবেদনে গত জুলাই আগস্ট মাসে শেখ হাসিনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেফতার, নির্যাতন, অতিরিক্ত বল প্রয়োগের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো উঠে এসেছে। আর এই প্রতিবেদনকে স্বাগত জানিয়ে আইনের শাসন সমুন্নত রাখতে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। একই সাথে পুলিশ, প্রসিকিউটর, বিচারক সহ বাংলাদেশের বিচার ব্যবস্থার সাথে যুক্ত সবাইকে আইনের শাসন সমুন্নত রাখার আহ্বানও জানিয়েছেন। গাজীপুরের পলাতক আওয়ামী লীগ নেতা আকমা মোজাম্মেল হকের কর্মীদের হামলায় আহত শিক্ষার্থী আবুল কাশেমের মৃত্যু হয়েছে। কিছুক্ষণ আগে কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপরে মরদেহ নিয়ে শাহবাগ পর্যন্ত কফিন মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে আওয়ামী লীগের বিচার এবং দলটি নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার রাত ৯:৩০টার দিকে গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের কর্মীরা বিক্ষুব্ধ ছাত্র জনতার উপর হামলা চালায়। অন্তত ১৫ জন আহত হন। আর সেদিন থেকেই মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন ছিলেন আবুল কাশেম। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। জেলা পর্যায়ে সমাবেশে অংশ হিসেবে খুলনা, লালমনিরহাট ও সিরাজগঞ্জে অংশ নিয়েছেন কেন্দ্রীয় নেতারা। বক্তব্যে তারা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো সহ বিভিন্ন দাবিতে জেলায় জেলায় বিএনপি সমাবেশ। সর্বস্তরের কর্মী সমর্থকদের পাশাপাশি এতে অংশ নেন কেন্দ্রীয় নেতারা। লালমনিরহাট শহরের রেলওয়ে মুক্তমঞ্চ বিএনপি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের কাছেই ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। সরকারের দায়িত্ব একটা নির্বাচন করা, তারা নির্বাচনের ব্যাপারেও নাই, সরকার পরিচালনার দিকেও খেয়াল নাই। সকাল বিকাল আমরা জানি গান শুনছি সংস্কার 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 সংস্কার। এদিকে সংবিধান সংস্কারের অধিকার নির্বাচিত প্রতিনিধি ছাড়া কারো নেই। খুলনা নগরীর শহীদ হাদিস পার্কে যোগ দিয়ে এমনটাই বলেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। নির্বাচিত পার্লামেন্ট এই ধরনের সংস্কার করতে পারে, সংবিধান সংস্কার করার অধিকার আর কারো নাই নির্বাচিত প্রতিনিধি ছাড়া। সুনামগঞ্জের পুরাতন বাস স্টেশন এলাকায় বিএনপির সমাবেশে অংশ নেন সিলেট সিটির সাবেক মেয়র এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। সমালোচনা করলেও অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপি সমর্থন আছে বলে জানান তিনি।
জুলাই আগস্টের পট পরিবর্তনের মধ্য দিয়ে ফেসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি। সিরাজগঞ্জে বিএনপি সভায় এমনটাই মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। যারাই আছে বাংলাদেশের প্রতিপক্ষ আমাদের ভয় পায়, তারা আমাদের ঐক্যকে শুধু বিএনপি ঐক্যবদ্ধ থাকলে কারো কোনো চান্স নাই। নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা দিলে দ্রব্যমূল্য সহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে বলেও মন্তব্য করেন বক্তারা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। রাজনৈতিক দল গঠনে শিক্ষার্থীদের মতামত নিতে জনমত জরিপ শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, সেন্ট্রাল লাইব্রেরি, কার্জন হল সহ ৬টি বুথে রাজনৈতিক দল নিয়ে নিজেদের মতামত জানাচ্ছেন শিক্ষার্থীরা। এতে নতুন দলের নাম কি হবে, মার্কা কি হবে, এমন নানান প্রশ্নে নিজেদের আকাঙ্ক্ষার কথা তারা জানান। তাদের প্রত্যাশা ছাত্র জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে নতুন এই রাজনৈতিক দল। নতুন রাজনৈতিক দল গঠনে দেশব্যাপী আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক জনমত জরিপ। বুধবার ক্যাম্পেইনের প্রথম দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬টি পয়েন্টে মতামত নেওয়া হয় শিক্ষার্থীদের। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, সেন্ট্রাল লাইব্রেরি, কার্জন হল সহ ৬টি বুথে রাজনৈতিক দল নিয়ে নিজেদের মতামত জানান শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যেখানে নতুন দলের নাম, মার্কা সহ নানা প্রত্যাশার কথা লেখেন তারা। এই ফরমের ভিতরে যেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে, এগুলো যদি আসলে আমরা আমাদের চিন্তাটাকে আসলে ফরমটা দেওয়ার অর্থ হলো আপনাকে চিন্তা করতে হবে। আমরা সবাই নতুন দলের একটা প্রত্যাশা করছি, অবশ্যই সেটা ছাত্র জনতার মতামতের ভিত্তিতেই হবে। ইতিপূর্বে অন্য কোনো রাজনৈতিক দল মানুষের প্রত্যাশা আকাঙ্ক্ষা জানতে চেয়েছে কিনা আমি জানি না। সংগঠকরা বলছেন রাজনৈতিক দল গঠনে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের ভালোই সাড়া পাচ্ছেন। সেই শিক্ষার্থীরা এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং আমাদের ফর্ম শর্ট পড়ে গিয়েছিল, আমরা মাত্র ওই যে ফর্ম আনিয়েছি। অনলাইন, অফলাইন দুই মাধ্যমে জনমত জরিপ চলছে জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, সংস্কার শেষে নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে। বিদ্যমান ইনস্টিটিউশনগুলোকে আগের মতো অবস্থায় রেখে আমরা আবার একটি নির্বাচন দিই, সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না, বা এই নির্বাচনটি কতটি মানুষের আস্থা অর্জন করতে পারে সেটি কিন্তু পরবর্তীতে প্রশ্নের মাত্রা একটু যোগ করবে। তো সেই জায়গা থেকে আমরা বারবার যেটি চেয়েছি সেটা হচ্ছে কনস্টিটিউশনাল রিফরমেশন আর ইনস্টিটিউশনাল রিফরমেশন, যাতে করে ফ্রি, ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি একটা ইলেকশন হতে পারে। সপ্তাহব্যাপী ক্যাম্পেইনে বৃহস্পতিবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামত নেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানে আহতদের হাসপাতালে নিবন্ধন সম্পন্ন করে তাদের হাতে স্মার্ট কার্ড তুলে দিল নির্বাচন কমিশন। রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের হাতে স্মার্ট কার্ড তুলে দেন এনআইডির মহাপরিচালক। নতুনভাবে কোনো স্বৈরাচারের যেন উত্থান না হয়, জনবান্ধব প্রতিনিধি নির্বাচন করতে চায় তারা। জাতীয় পরিচয়পত্র হাতে পেয়ে নিজেদের এই অভিব্যক্তি তুলে ধরেন আহত নতুন ভোটাররা। অনিয়ম, দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোট চুরি, বৈষম্য, আওয়ামী লীগ সরকারের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ ছিল জুলাই অভ্যুত্থান। ছাত্র জনতা দৃঢ়তার মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগে বাধ্য হন শেখ হাসিনা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী এই আন্দোলনে 20,000-এর বেশি মানুষ আহত হয়েছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অনেকে, যাদের বয়স 18 কিন্তু জাতীয় পরিচয়পত্র পাননি, হাসপাতালে নিবন্ধন করে তাদের স্মার্ট কার্ড প্রদান করছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় পঙ্গু হাসপাতালে 17 জনকে স্মার্ট কার্ড দেয়া হলো। 18 বছর হয়নি এমন 3 জনকে প্লাস্টিকের জাতীয় পরিচয়পত্র দেয়া হয়েছে, তবে তারা ভোট দিতে পারবেন না। বিভিন্ন হাসপাতালে আহতদের পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র দেয়া হবে জানান এনআইডি মহাপরিচালক। বাংলাদেশের যে কোনো হাসপাতালে যদি জুলাইয়ে বিপ্লবে আহত কোনো ছাত্র বা জনতা অসুস্থ থেকে থাকে এবং এনআইডির সেবা পায়নি অথবা পাওয়া দরকার, আমরা তাদের কাছে খবর পেলেই পৌঁছে যাব। রনি 4 আগস্ট গুলিবিদ্ধ হন চট্টগ্রামে। বাম হাত কখনোই ঠিক হবে না জানিয়েছে চিকিৎসকরা। সুষ্ঠু নির্বাচন এবং দেশের মানুষের অধিকার ফিরে পেলে কষ্ট সার্থক হবে। স্মার্ট কার্ড হাতে পেয়ে এভাবেই নিজের অভিব্যক্তি তুলে ধরেন রনির মতো বাকি আহতরা। আমরা চাই না যে বিগত দিনে কোনো স্বৈরাচার আসুক, আমাদের মতো আরো ছেলে মেয়ের যান যাক বা অন্য আমাদেরকে আবার রাস্তায় নামতে হয়। এখন দেশের একটা নাগরিক হয়েছে, নিজের কাছে এখন অন্যরকম লাগতেছে। শান্তিভাবে যেন ভোটটা দিতে পারে, নিজের ভোটটা যেন নিজের হাত দিয়ে দিতে পারে, যে আমি ভোট দিতে গেলাম যেন বলা না হয় যে আমার ভোটটা হয়ে গেছে। যাকে আমার মনে হবে যে সে জনবান্ধব,
যাকে আমার মনে হবে যে সে দেশের ভালো চায়। এখন বর্তমানে যে সমস্যাটা চলছে, যে মুদ্রাস্ফীতির সমস্যা চলছে বাংলাদেশে, আমি দেখব যে যাদের কারণে এটা কমে আসতেছে, তো আমি তো অবশ্যই তাকে নির্বাচিত করার চেষ্টা করব। নতুন স্মার্ট কার্ড প্রদানের পাশাপাশি সংশোধনের কাজও করছে নির্বাচন কমিশন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। GPH কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। জুলাই আগস্টের গণ আন্দোলনে যমুনা টেলিভিশন যে ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। যমুনা টেলিভিশনের শীত আড্ডায় তিনি এই আহ্বান জানিয়েছেন। দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার বলেছেন, যমুনা টেলিভিশন বিগত সময়ে সাংবাদিকতায় যে নজির তৈরি করেছে সেটা অনন্য, সাধারণ। যমুনা টেলিভিশনকে তৈরি করেছেন শীত আড্ডায় যমুনা পরিবার। জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথম কোনো আয়োজনে এক ছাদের নিচে টিম যমুনা। তাই তো সব ছাপিয়ে জুলাই বিপ্লবের শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতার স্মৃতিচারণ। জুলাই আন্দোলনে নিহত আবু সাইদের সাহসী ভূমিকা বিশ্ব দরবারে তুলে আনায় যমুনার 2 সাংবাদিককে সম্মাননা জানায় যমুনা টেলিভিশন কর্তৃপক্ষ। প্রবল চাপের মধ্যেও গণমানুষের কথা বলায় টেলিভিশনের কর্মীদের ধন্যবাদ জানায় যমুনা কর্তৃপক্ষ। বলেন, বাংলাদেশের নাম্বার 1 টেলিভিশনের স্বপ্ন দেখেছিলেন যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলাম, যে গণমাধ্যম কোনো দল মতের পক্ষে নয়, কেবল মানুষের পক্ষে কথা বলবে। এই স্বাধীনতায় কিন্তু আমাদের দায়িত্ব এবং কর্তব্য অনেক গুণ বেড়ে গেছে। আগামীতেও আমাদের যেভাবে আমরা সংবাদ অনেক চিন্তা ভাবনা করে আমাদের সংবাদ প্রকাশ করতে হবে। আপনারা সবাই আমরা যে একত্রিত হয়েছি, আমরা যে মেলবন্ধনে আবদ্ধ হয়েছি, আমরা যে ঐক্য গড়ে তুলেছি, আমরা আশা করি যে আমরা এভাবে এগিয়ে যাব। ব্রেক করলে চলবে না, এটা সামনে থেকে আপনাদেরকে আরো বেশি এগিয়ে নিয়ে যেতে হবে। এই সততা যে ফাইম ভাই দেখিয়েছেন আপনাদের মাধ্যমে, কিন্তু শুধু ফাইম না, আপনারা প্রত্যেকেই এক একটা পাইলট। আমি মনে করি আপনাদের পাশে আমরা, আমাদের যমুনা গ্রুপ আছে, ইনশাআল্লাহ থাকবো, আপনারা এগিয়ে যান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য যমুনা টেলিভিশনকে সাধুবাদ জানান তিনি। আমি এবার দাবি করছি, প্রত্যাশা করছি, যমুনাকে স্বাধীনতা পদক দেওয়া হবে। যমুনাকে স্বাধীনতা পদক দিয়ে আমরা প্রকারান্তরে বিপ্লবের প্রতি আমাদের যে ভালোবাসা, সেটাও যেমন প্রদর্শিত হবে, তেমনি যমুনার মতো আরো প্রতিষ্ঠান যাতে গড়ে ওঠে দেশে, সেদিকে উৎসাহিত করা হবে। যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ বলেন, যমুনার প্রতি মানুষের ভালোবাসা দায়বদ্ধতা আরো বাড়িয়ে দিয়েছে। স্পষ্টভাবে বলতে চাই, যমুনা টেলিভিশন কারো পক্ষের না, সত্যের পক্ষে। অসত্যের বিপক্ষে, অন্যায়ের বিপক্ষে, অনিয়মের বিপক্ষে, দেশের পক্ষে। কাজের ক্ষেত্রে যমুনা টেলিভিশনের স্ক্রিনে সেরকম কোনো প্রতিফলন, আপনার ব্যক্তিগত মতাদর্শের কোনো প্রতিফলন আপনি দেখাতে পারবেন না। সাহসী ভূমিকা রেখে ভবিষ্যতেও সত্য সংবাদের ধারা অব্যাহত রাখবে যমুনা টেলিভিশন, এমনটাই প্রতিজ্ঞা টিম যমুনার। অনেক ভালো করেছে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ স্বাধীন। বিচার কাজ নিয়ে কেউ আগাম মন্তব্য করলে ট্রাইব্যুনাল ব্যবস্থা নেবে। অক্টোবরের মধ্যে কয়েকটি মামলার রায় হতে পারে। মঙ্গলবার সচিবালয়ে আইন উপদেষ্টার এমন বক্তব্যে অসন্তোষ জানিয়ে এই মন্তব্য করেছেন ট্রাইব্যুনাল। দুপুরে গুমের মামলায় শুনানি শেষে 20 এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ড এবং বিগত সরকারের আমলে গুম খুনের ঘটনায় বিচার কাজ শুরুর পর এখন পর্যন্ত অভিযোগ জমা পড়েছে 300-র অধিক। মামলা হয়েছে 18টি, গ্রেফতার করা হয়েছে অন্তত 42 জনকে। তবে এখন পর্যন্ত কোনো মামলারই তদন্ত কাজ শেষ করতে পারেনি তদন্ত সংস্থা। এমন অবস্থায় মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে বিচার কাজের অগ্রগতি তুলে ধরতে গিয়ে আইন উপদেষ্টা আগামী অক্টোবরের মধ্যে 3 থেকে 4টি মামলার রায়ের সম্ভাবনার কথা জানান। অক্টোবরের মধ্যে আমরা 3-4টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। দুপুরে গুমের ঘটনায় দায়ের করা মামলার শুনানিতে এ বিষয়ে উষ্মা প্রকাশ করেন ট্রাইব্যুনাল। বলেন, স্বাধীন ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে ভবিষ্যতে এমন মন্তব্য করলে ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় ট্রাইব্যুনাল এই বক্তব্য ব্যবহারের ব্যাপারে
আমরা বলতেই হয় যে একটু অসন্তোষ প্রকাশ করেছেন। বলেছেন ট্রাইব্যুনাল একটি স্বাধীন সংস্থা, ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম নিয়ে কারো কোনো মন্তব্য ট্রাইব্যুনাল পছন্দ করেন না। এর আগে সকালে গুমের ঘটনায় দায়ের করা মামলায় হাজির করা হয় এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হোসেনকে। 20 এপ্রিল এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। আমরা ট্রাইব্যুনালকে বলেছি যে যেহেতু ট্রাইব্যুনালের এই মামলাটি ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স মানে গুম এবং বিচার বহির্ভূত হত্যার অভিযোগ এবং সারা দেশব্যাপী এটি সংগঠিত হয়েছে দীর্ঘ সময় ধরে 2009 থেকে 2024 পর্যন্ত। অতএব আমাদের তদন্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য আরও বেশ কিছু সময় প্রয়োজন। পৃথক আরেকটি আবেদনের প্রেক্ষিতে রামপুরা এলাকায় জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িত আরও 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 77তম প্রতিষ্ঠাবার্ষিকী 45তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে তিনি পর্যায়ক্রমে সকল অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে বলেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে আনসার সদস্যরা। এ সময় আনসার বাহিনীর কার্যক্রমেরও প্রশংসা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অল্প যত পরিমাণ আপনারা আশা করছিলাম অতগুলি হয় নাই, বাট আস্তে আস্তে হয়তো উদ্ধার হবে। দেশের জন্য অনেক কাজও করে এবং দেখলেন ইসের সময় যে সময় অনেক কিছু খালি হয়ে গেছিল, কিন্তু আনসাররা কিন্তু তার দায়িত্ব যেই সব জায়গায় ছিল তারা কিন্তু তাদের প্লেস কোথাও ছাড়ে নাই। জুলাই আন্দোলনে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার রাজধানীর বাড্ডা জোনের সাবেক সহকারী কমিশনার এএসপি রাজন কুমার সাহাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে এবং ট্রাইব্যুনালে তাকে কারাগারে পাঠানো নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। তিনি বলেছেন, জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক এসসি রাজন কুমার সাহাকে গ্রেফতারের পর ট্রাইব্যুনালে হাজির করা হয়। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় রাজন সাহা জিএমপির বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন। আর আন্দোলন চলাকালে রামপুরা এলাকায় মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়। গত 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর আইন শৃঙ্খলা বাহিনীতে রদবদলের মধ্যে তাকে র্যাবে বদলি করা হয়েছিল। গাজায় আবার যুদ্ধ শুরুর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ডোনাল্ড ট্রাম্পের হুমকির একদিন পর হামাসের প্রতি আলটিমেটাম দিয়েছেন তিনিও। হুঁশিয়ারি দিয়েছেন, শনিবার দুপুরের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিল হবে। আবারও শুরু হবে কঠিন লড়াই এবং তা চলবে হামাসকে পুরোপুরি ধ্বংস করা পর্যন্ত। এরই মধ্যে গাজা উপত্যকা ঘিরে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। যুদ্ধবিরতি কার্যকরের 3 সপ্তাহ পরও গাজায় বন্ধ হয়নি হত্যাযজ্ঞ। ফিলিস্তিনিদের নিজ বাড়ি ফেরায় বাধা দেয়া হচ্ছে পদে পদে। আটকে রাখা হচ্ছে ত্রাণের গাড়ি, যা স্পষ্টত যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। ইসরায়েলের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে সোমবার জিম্মি মুক্তি স্থগিতের হুঁশিয়ারি দেয় হামাস। ফিলিস্তিনি সংগঠনের এমন পদক্ষেপের জবাবে কঠোর বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব ইসরায়েলি বন্দীকে মুক্তির জন্য হামাসকে আগামী শনিবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দেন তিনি, নয়তো যুদ্ধবিরতি চুক্তি বাতিলের হুঁশিয়ারি দেন। একদিনের মাথায় ট্রাম্পের হুমকির সুরের পুনরাবৃত্তি করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার 4 ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ভিডিও বার্তা দেন নেতানিয়াহু। হুঁশিয়ারি দেন, শনিবারের মধ্যে জিম্মিরা মুক্তি না পেলে গাজায় আবারও শুরু হবে পূর্ণাঙ্গ হামলা। এরই মধ্যে উপত্যকা ঘিরে সেনা মোতায়েন সহ নেওয়া হচ্ছে যুদ্ধের প্রস্তুতি। সেনাদের ছুটি বাতিল, এমনকি রিজার্ভ সেনাদেরও প্রস্তুত থাকতে বলা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি এবং গাজার ভবিষ্যৎ নিয়ে তার যুগান্তকারী পরিকল্পনাকেও স্বাগত জানায়। হামাসের চুক্তি লঙ্ঘনের সিদ্ধান্তের প্রেক্ষিতে গাজার ভেতরে ও বাইরে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছি। শনিবার দুপুরের মধ্যে হামাস জিম্মিদের ফিরিয়ে না দিলে যুদ্ধবিরতির সমাপ্তি হবে। সেনারা গাজায় ফিরবে এবং হামাসকে চূড়ান্তভাবে পরাজিত না করা পর্যন্ত লড়বে।
ইসরায়েলি আগ্রাসনে গাজায় হাজার হাজার মৃত্যু আর ধ্বংসযজ্ঞের পর গত 19 জানুয়ারি কার্যকর হয় যুদ্ধবিরতি। যে কোনো মূল্যে চুক্তি টিকিয়ে রাখতে চেষ্টা করে যাচ্ছে মধ্যস্থতাকারীরা। মরিয়া জিম্মিদের পরিবারগুলো বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ প্রয়োগে ক্রমাগত রাজপথে বিক্ষোভ করে যাচ্ছে ইসরায়েলিরা। ডরথি দস্ট্রিন, যমুনা নিউজ। বিতর্কিত প্রতিবেদন প্রকাশের জেরে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAIDর মহাপরিদর্শক পল মার্টিনকে সরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার তাকে বরখাস্ত করা হয়। সংস্থাটির মহাপরিদর্শকের দপ্তর থেকে প্রকাশিত রিপোর্টেই বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের পদক্ষেপে সক্ষমতা হারিয়েছে সংস্থাটি। মঙ্গলবার ওভাল অফিসেও আলোচনা হয় এই ইস্যুতে। সহায়তা সংস্থাটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের ব্যয় সংকোচন বিষয়ক উপদেষ্টা এলন মাস্ক। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই USAIDর বিরুদ্ধে পদক্ষেপ নেন ট্রাম্প। সংস্থাটি 10,000 কর্মীর মধ্যে মাত্র 611 জনকে কাজে বহাল রেখে বাকিদের সবেতনে ছুটিতে পাঠানোর পরিকল্পনা করেন তিনি, যদিও এই পদক্ষেপ আটকে দেয় আদালত। আর এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।